Hello students, once again welcome to the online platform of Haldar E-Academy. হালদার ই একাডেমির অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত। আমরা আমাদের আজকে সিলেবাসের একটা গল্প টেক্সট যেটা রয়েছে সেটা দেখে নেব। আমরা যে কোনো টেক্সটই যখন পড়ব তখন প্রথমেই সেই টেক্সটটা বা পোয়েম যাই থাকবে সেটার যিনি রাইটার বা পোয়েট তার সম্বন্ধে খানিকটা জেনে নেব এবং তারপর আমরা সেই টেক্সটটা একদম লাইন বাই লাইন পড়ব, টেক্সটটার বেঙ্গলি মিনিং দেখব আর হিডেন কোনো মিনিং রয়েছে কিনা যেটা আমাদের জানা দরকার বা যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেই জায়গাগুলোকে ফোকাস করে নিয়ে আমরা পুরো টেক্সটটা এবং পুরো গল্পটা কিন্তু একদম বুঝে নেব। তাহলে চলো আজকের ক্লাসে আমরা দেখে নিই আমাদের ঠিক কি রয়েছে টেক্সটে। বেশ, আমরা আজকের ক্লাসে শুরু করব আমাদের একদম প্রথমেই যে গল্পটা রয়েছে। জাস্ট আ সেকেন্ড, আমি স্ক্রিনে দেখাচ্ছি তোমাদের। অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে, আর কে নারায়ণের লেখা অ্যাস্ট্রোলজার ডে আমরা এই টেক্সটটা আজকে দেখব। দেখো, প্রথমেই দেখে নিই যে অ্যাস্ট্রোলজার্স ডে এটা কিন্তু লিখেছেন আর কে নারায়ণ। আর কে নারায়ণ ইনার সম্বন্ধে আগে একটু ছোট করে তোমাদের বলে রাখি। আর কে নারায়ণ একজন ইন্ডিয়ান ইংলিশ রাইটার। ইন্ডিয়ান ইংলিশ রাইটার মানে এনার অরিজিন বা ইনি ইন্ডিয়া থেকে বিলং করেন। যে সমস্ত লেখকরা ইন্ডিয়া থেকে অর্থাৎ ইন্ডিয়ান কিন্তু তারা তাদের রিজিওনাল ল্যাঙ্গুয়েজে না লিখে ইংলিশ লিটারেচারে কিছু কন্ট্রিবিউট করেছেন, মানে ইংলিশে লিখেছেন। কিন্তু দেখতে পাবো আমরা যখন আমরা তাদের যে কোনো লেখাই পড়ি না কেন সিনারিওটাতে আমরা কিন্তু সম্পূর্ণ ইন্ডিয়ান ব্যাকগ্রাউন্ড পাবো, ক্যারেক্টারগুলোর নাম ইন্ডিয়ান নাম পাবো, যেগুলোর সম্বন্ধে আমরা ভীষণ রকম পরিচিত, ঠিক সেরকম জিনিস পাবো। অর্থাৎ এই সমস্ত গ্রুপ অফ রাইটার্স, বি ইট রাইটার অর পোয়েট যাই হোক না কেন, তাদের মেন ফোকাসটা ছিল হচ্ছে ইংলিশ যেহেতু একটা ওয়ার্ল্ড ওয়াইড ল্যাঙ্গুয়েজ, তারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে তাদের নিজস্ব দেশের কথা, নিজের লোকালিটির কথা সেগুলোকে গোটা বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা করতেন। এনারা হচ্ছেন ইন্ডিয়ান ইংলিশ রাইটার। এরকমই আর কে নারায়ণ হচ্ছেন তাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট একজন পার্সোনালিটি। তারই লেখা টেক্সট অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এই যে অ্যাস্ট্রোলজার শব্দটা, এটা সম্বন্ধে কম বেশি তোমরা প্রত্যেকেই পরিচিত। অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে জ্যোতিষ। যারা জ্যোতিষ বিদ্যা নিয়ে অর্থাৎ যারা গ্রহ নক্ষত্র তাদের অবস্থানের উপর ভিত্তি করে যে কোনো মানুষের ভূত ভবিষ্যৎকে বিচার করতে পারে, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা অ্যাস্ট্রোলজার বলি। তাহলে সেই অ্যাস্ট্রোলজারের একটা দিন সেটা নিয়ে আর কে নারায়ণ লিখছেন। আর কে নারায়ণের লেখার মধ্যে আমরা ভিভিড ইমেজারি পাই, খুব সুন্দর তিনি চিত্রায়ন করেন এবং খুব সুন্দর হিউমার, মজার জিনিসও তিনি কিন্তু ব্যবহার করেন। বেশ, তাহলে আমরা টেক্সটটা শুরু করি। আমরা টেক্সটটা পড়তে পড়তে যেখানে কোনো শক্ত শব্দ পাবো সেই শব্দটার মিনিংও আমরা কিন্তু সাথে সাথে দেখে নেব, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। Punctually at midday, he opened his bag and spread out his professional equipment, which consisted of a dozen codicils, a square piece of cloth with obscure mystic charts on it, a notebook, and a bundle of Palmyra writing. তো বলছেন পাংচুয়ালি অ্যাট মিড ডে, তাহলে দিনের কোন সময় এটা করা হচ্ছে? মিড ডেতে, ঠিক মাঝামাঝি সময়। সরি, এবং পাংচুয়ালি অর্থাৎ খুব সময়টাকে মেনটেন করে
সে কি করলো, তার ব্যাগটাকে ওপেন করলো এবং প্রফেশনাল যে ইকুইপমেন্ট মানে হচ্ছে বিভিন্ন ধরনের আনুষঙ্গিক প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো তার তার যে প্রফেশন সেটাতে তাকে হেল্প করে, সেই জিনিসগুলো সে একে একে বের করলো। আমাদের এখান থেকে প্রশ্ন আসতেই পারে যে প্রফেশনাল ইকুইপমেন্টের মধ্যে কি কি ছিল, সেটা কি কি ছিল? আর ডজন কাউরি সেলস ছিল সেটাতে। সেলস মানে বিভিন্ন ধরনের ছোট ছোট, যেমন হাতির দাঁত হয়, ঠিক সেই ধরনের বিভিন্ন জিনিস। আর স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবসকিউর মিস্টিক চার্টস অন ইট, তোমরা অনেক সময় দেখে থাকবে সরি, বুদ্ধিজমে অনেক সময় এগুলো দেখতে পাওয়া যায় বেশি। দেখবে কাপড়ের ওপর বিভিন্ন রকম চিহ্ন বা বিভিন্ন মন্ত্র চ্যান্টিংস এগুলোকে খোদাই করা থাকে, দুপাশে দুটো কাঠ দেওয়া থাকে, গোল গোল করে রোল করা যায়। মিস্টিক মানে অদ্ভুত সমস্ত রকম জিনিস লেখা, একটা নোটবুক যেটাতে তিনি বিভিন্ন জিনিস নোট করে রাখতে পারেন, অ্যান্ড আ বান্ডেল অফ পালমায়রা রাইটিং, এবং পালমায়রা রাইটিং এর একটা বান্ডেল, অনেকগুলো একসাথে করা রয়েছে। His forehead was resplendent with sacred as, মানে তার কপালটা কি দিয়ে আঁকা, was resplendent with মানে পরিপূর্ণ, কি রয়েছে তাতে, sacred as মানে ভস্য যেটাকে আমরা বলি, sacred মানে যেটা ভীষণ পবিত্র সেই ধরনের, as মানে ভস্য, and vermilion মানে হচ্ছে সিঁদুর, অর্থাৎ বিভিন্ন ধরনের ভস্য, ছাই ভস্য, সিঁদুর সেগুলো দিয়ে তার কপালটা পুরো পরিপূর্ণ করা। and his eyes sparkled with a sharp abnormal gleam, এবং তার চোখের যে দৃষ্টিটা, গ্লিম মানে হচ্ছে দৃষ্টি, সেটা কেমন, ভীষণ অ্যাবনর্মাল কিন্তু ভীষণ তীক্ষ্ণ, আর যেন ভীষণ চকচক করছে, স্পার্কেলড, which was really an outcome of a continual searching look for customers. তাহলে এই যে তার লুকটা এরকম, সেটা কিসের আউটকাম, কিসের থেকে সেটা হয়েছে না, কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার, কারণ তার চোখের দৃষ্টি, সে কন্টিনিউয়াসলি কাস্টমারের দিকে তাকিয়ে রয়েছে, সে তার কাস্টমারদের কন্টিনিউয়াসলি খুঁজতে থাকছে, সেই জন্য তার দৃষ্টিটা এরকম। বাট হুইচ his simple clients took to be a prophetic light and felt comforted. কিন্তু তার যে কাস্টমার, তার যে ক্লায়েন্ট, তারা আবার সেটাকে ঠিক এরম ভাবে ট্রিট করে না তার দৃষ্টিটাকে, তারা এটাকে ভীষণ একটা প্রফেটিক মানে যে ভবিষ্যৎ দেখতে পারে সেরকম একটা দূরদৃষ্টি সম্পন্ন দৃষ্টি মনে করে তার চোখটাকে, যে সেই তার চোখে সেই দূরদৃষ্টিটা রয়েছে, অ্যান্ড ফেল্ট কমফোর্টেড, এবং তারা এতে ভীষণ রকম একটা কমফোর্টও ফিল করে। তার মানে দেখো, যাকে নিয়ে কথা হচ্ছে আমরা বুঝতে পারছি যে বাই প্রফেশন সে একজন অ্যাস্ট্রোলজার, এবং ক্লায়েন্টদের কাছে তার পরিচিতিটা বেশ ভালো। সরি, চলো নেক্সট স্ট্যান্জায় যাই। বলছে the power of his eyes was considerably enhanced by their position, placed as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. বলছে এই যে তার চোখের এই যে পাওয়ারটা, এটা আরো এনহ্যান্স হয়েছে, বেড়েছে, ঠিক যেন মানে ঠিকঠাক পজিশনে যেন চোখ দুটোকে বসিয়ে দেওয়া হয়েছে। সেটা কিরকম না, দে ওয়ার বিটুইন দা, কিসের মধ্যে না, পেন্টেড ফোরহেড, কারণ ওই যে তার ফোরহেডে বিভিন্ন ছাই ভস্য সিঁদুর দিয়ে পেন্টিং করা, পেন্টেড ফোরহেড, আর এদিকে ডার্ক হুইস্কার্স হুইচ স্ট্রিম ডাউন হিজ চিকস, তার গালের দুপাশ থেকে ডার্ক বা ঘন কালো রঙের হুইস্কার্স টাইপের যেন ঢেউ খেলে নেমে আসছে। ইভেন আ হাফ উইটস আইজ উড স্পার্কেল ইন সাচ আ সেটিং। বলছে হাফ উইট মানে যার পুরোপুরি জ্ঞান নেই, যার খানিকটা জ্ঞান বুদ্ধি আছে, তারও কিন্তু এই ধরনের সেটিং দেখলে সেও কিন্তু চকমকিয়ে উঠবে, তারও নজর কিন্তু তার দিকে যাবে। টু ক্রাউন দ্য এফেক্ট, এই যে এফেক্টটা সে তৈরি করেছে সেটাকে বাড়ানোর জন্য, হি উন্ড আ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড। ইম্পর্টেন্ট,
সে কি পরিধান করে থাকে? তার মাথাতে সে একদম স্যাফরন কালারের, স্যাফরনের যে এক্স্যাক্টলি কালারটা হয় ঠিক সেই কালারের একটা পাগড়িও সে পরে থাকে, মানে একদম প্রপার আউটলুক অফ অ্যান অ্যাস্ট্রোলজার। দিস কালার স্কিম নেভার ফেল্ড। আর এই যে স্যাফরন কালার, এটা তো স্যাফরন কালারটাই কি একটা মানে গেরুয়া টাইপের যে কালার, এটা অলওয়েজ একটা ত্যাগের প্রতীক, একটা মহত্বের প্রতীক। তাই বলছি এই কালারের পেছনে যে একটা স্কিম থাকে নিজেকে এইভাবে একটা প্রেজেন্ট করা, সেটা কিন্তু কখনোই ফেল করে না, নেভার ফেল্ড। People were attracted to him as bees are attracted to cosmos or dahlia stalks. ইম্পর্টেন্ট প্রশ্ন আসে, কম্প্যারিজনটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে সিমিলির ব্যবহার করা হলো, ফিগার অফ স্পিচ সিমিলি, মানুষকে কম্পেয়ার করা হলো তার মানে যেমন মানুষ তার প্রতি অ্যাট্রাক্টেড হয়, সেটা কিরকম কম্প্যারিজনটা না, মৌমাছিরা যেমন কসমস মানে মৌচাকের দিকে বা যে কোনো ফুল, ডালিয়া স্টক, ডালিয়া, সূর্যমুখী এই ধরনের ফুল দেখে যেমন অ্যাট্রাক্টেড হয়, মানুষ তার প্রতি ঠিক সেরকম ভাবে অ্যাট্রাক্টেড হয়। He sat under the boughs of a spreading tamarind tree which flanked a path running through the town hall park. এই জায়গাটার নাম ইম্পর্টেন্ট, টাউন হল পার্ক বলে একটি জায়গা রয়েছে, সেখানে একটা বেশ চারিদিকে ডালপালা বিছিয়ে থাকা তেঁতুল গাছ, ট্যামারিন ট্রি এর বিভিন্ন শাখা প্রশাখা চারিদিকে ছড়ানো, তার নিচে সে বসে, যেখানে একটা রাস্তা একদম ফ্ল্যাঙ্কড আ পাথ রানিং থ্রু, যেখানে একটা সরু অলিগলি রাস্তা আছে টাউন হল পার্কের মধ্যে দিয়ে। It was a remarkable place in many ways. এই যে জায়গাটা টাউন হল পার্ক, এই জায়গাটাকে কি বলা হচ্ছে? এই জায়গাটাকে কিন্তু একটা রিমার্কেবল প্লেস বলা হচ্ছে এই টাউন হল পার্কটাকে, বিভিন্ন কারণে। কেন না, a surging crowd was always moving up and down this narrow road morning till night. বলছে দিন থেকে রাত অবধি সারাক্ষণ এই যে ন্যারো রোড, সরু রাস্তাটায় প্রচুর সার্জিং ক্রাউড, মানে ভিড় আসছে ভিড় যাচ্ছে, একদম চলমান একটা ভিড় এই রাস্তাটায় সব সময় কিন্তু লেগে থাকে। এবং যেখানে যত বেশি লোক থাকবে তত বেশি লোক তাকে দেখতে পাবে, তত বেশি তার এক্সপোজার হবে এবং তত বেশি লোক তার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করবে এবং তার কাছে আসলে তার প্রফেশন বাড়বে, ইজি ম্যাটার। এটা তো একটা হলোই। তারপর বলছে ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস ওয়ে। পুরো রাস্তাটা জুড়েই বিভিন্ন ধরনের ব্যবসা, বিভিন্ন ধরনের পেশা, বিভিন্ন দোকান চারিদিকটা জুড়ে রয়েছে। মানে দোকান মানেই বেশি করে লোক আসে। সেগুলো কিরকম কিরকম রয়েছে একটা ছোট্ট লিস্টও আমরা পাচ্ছি। বলছে মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা, সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, বিভিন্ন হার্ডওয়্যারের যে জিনিস হয়, বিভিন্ন জাঙ্ক জিনিস, সেগুলো বিভিন্ন জায়গায় যেগুলো চোরা বাজারে বিক্রি হয় সেরকম দোকান। ম্যাজিশিয়ানস, বিভিন্ন ম্যাজিশিয়ানস ম্যাজিক দেখাতে বসছে। অ্যান্ড অ্যাবভ অল, এবং এই সব কিছুর ওপরে অ্যান অকশনার অফ চিপ ক্লোথ, ভীষণ ইম্পর্টেন্ট। অকশনার মানে যারা অকশন করে, অর্থাৎ ওই দরদাম, মানে অকশন করে মানে হচ্ছে নিলাম করে, কি না চিপ ক্লোথ, সস্তা কাপড়ের যারা অকশন করে। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন। এই কথাটা, এই যে হু ক্রিয়েটেড এনাফ ডিন, এটা কার সম্বন্ধে বলা হলো? এটা কিন্তু এই অকশনারের সম্বন্ধে বলা হলো। এ সারাদিনই হোল টাউনের লোককে তার প্রতি অ্যাট্রাক্ট করে, কারণ যে কোনো মানুষেরই জামা কাপড়ের প্রতি একটা আলাদা কিন ইন্টারেস্ট থাকে এবং সে খুব সস্তায় চিপ ক্লোথ নিলাম করে, সেই জন্য লোকজন খুব স্বাভাবিক তার কাছে বেশি যায়। নেক্সট টু হিম, এই যে সরি, এই যে অকশনার, ঠিক তার পরেই বলছে নেক্সট টু হিম ইন vociferousness came a vendor of fried groundnuts. ভাজা বাদাম, মানে বাদাম ভাজা একজন, vociferous মানে ভীষণ ভীষণ যার ডিম্যান্ড,
এরকম একজন ভেন্ডার বসে ভাজা বাদাম নিয়ে, হু গেভ হিজ ওয়ার আ ফ্যান্সি নেম ইচ ডে, যে প্রত্যেক দিন তার জিনিসগুলোকে নতুন নতুন এক একটা ফ্যান্সি নাম দেয়। কলিং ইট বম্বে আইসক্রিম ওয়ান ডে, কোনোদিন সেটাকে কি বলে, কোনোদিন তার যে ফ্রাইড মানে গ্রাউন্ড নাটস তার নামটা দিয়ে দেয় বম্বে আইসক্রিম একদিন, অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আমন্ড, কোন দিন আবার ওটাকে বিক্রি করে দিল্লি আমন্ড বলে, অ্যান্ড অন দ্য থার্ড রাজাস ডেলিকেসি। আমাদের এটা একটু মনে রাখতে হবে, একদিন বলেছে বম্বে আইসক্রিম, একদিন বলেছে দিল্লি আমন্ড, আবার কোনো কোনো দিন এটাকে বলে রাজাস ডেলিকেসি, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এরকম ভাবে এক এক দিন সে এক এক রকম নামে মজা করে তার যে ফ্রাইড গ্রাউন্ডনাট সেটাকে বিক্রি করে, অ্যান্ড পিপল ফ্লোক টু হিম। খুব সস্তার জিনিস এবং সে যখন এত চিত্তাকর্ষকভাবে জিনিসটাকে বিক্রি করে, খুব স্বাভাবিকভাবে লোকজন তার কাছে ভিড় জমা করে। A considerable portion of this crowd dallied before the astrologer too. বলছে এই যে এত রকম বিজনেস প্রফেশনের কথা বলা হলো, যেখানে এত এত লোক আসে, তার মধ্যে সেই যে পোর্শনটা, তার একটা বেশ ভালো সংখ্যক পোর্শন ভিড় কিন্তু এই অ্যাস্ট্রোলজারের সামনে এসেও জমা হয়। The astrologer transacted his business by the light of a flare which crackled and smoked up above the groundnut heap nearby. বলছে এই যে অ্যাস্ট্রোলজার, সে তার বিজনেসটাকে কি করে, বাই দি লাইট অফ আ ফ্লেয়ার, একটা একটা তার সামনে একটা ছোট জড়িয়ে রাখে যেটা থেকে ধোয়া হয়, which crackled and smoked up above the groundnut heap nearby, তার সামনেই এই গ্রাউন্ডনাট নিয়ে বসে, সে একদম ধোঁয়ায় মিলেমিশে একাকার। Half the enchantment of the place was due to the fact that it did not have the benefit of municipal lighting. বলছে মিউনিসিপ্যালিটি থেকে যে লাইটিং দেওয়া হয় না, বলছে সেই লাইটিং এর কোনো রকম বেনিফিট এই জায়গাটাতে নেই, এবং সেই জন্যই যত লাইট কম তত এনচ্যান্টমেন্ট একটা 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 সম্মোহিনী একটা একটা বেশ লোককে একটা অ্যাট্রাক্ট করার ব্যাপার তৈরি করা যায়, সেটা অর্ধেক এখান থেকেই হয়ে যায়। The place was lit up by shop lights, মানে তোমরা পিকচারটা বুঝে নাও যে আলাদা করে সেইভাবে মিউনিসিপ্যালিটির কোনো লাইট নেই, প্রতিটা দোকান তার নিজস্ব নিজস্ব আলো জ্বলছে, আধা আলো আধা অন্ধকার। তাহলে এই জায়গাগুলো কিন্তু বেশ অ্যাট্রাকটিভ হয় লোকের কাছে, কারণ আমরা যে জিনিসটা ক্লিয়ারলি দেখতে পাই আমরা সেটার প্রতি কম অ্যাট্রাক্টেড হই। তাই বলছে দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই শপ লাইটস, ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইটস। বলছি এত দোকানের মধ্যে জাস্ট একজন বা দুজনের গ্যাস লাইটস আছে, সেটাকে হিসিং বলছে, হিসিং গ্যাস লাইটস। এটাও একটা ফিগার অফ স্পিচ, এটাকে বলা হয় পার্সনিফিকেশন। গ্যাস লাইটটাকে প্রাণ দিয়ে বলা হলো যেন সেটা হিস হিস শব্দ করছে, অ্যাকচুয়ালি গ্যাস লাইট জ্বললে তার থেকে একটা শব্দ হয়। সাম হ্যাড ন্যাকেড ফ্লেয়ার্স, কারুর লণ্ঠন সেটা ন্যাকেড মানে ওই ওপরে যে কাঁচের আস্তরণ থাকে সেটা নেই, শুধুই লম্ফ যেটাকে আমরা বলি ওরম ভাবে জ্বলছে, স্টাক অন পোলস, একটা পোল মতো ছোট্ট টাঙানোর জায়গা বানিয়ে সেটাকে ঝুলিয়ে দিয়েছে। সামওয়্যার লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্পস, কেউ ওই সাইকেল ল্যাম্প যেগুলোকে এরম ঘুরিয়ে ঘুরিয়ে ল্যাম্পগুলো জ্বালিয়ে দিতে হয়, তেলে জ্বলছে। অ্যান্ড ওয়ান অর টু, আর এক দুজনের লাইক দ্য অ্যাস্ট্রোলজার, এই অ্যাস্ট্রোলজারও যেমন ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, কেউ আবার নিজস্ব কোনো আলোই নেই, এভাবেই তারা ম্যানেজ করে বিজনেস চালিয়ে নিচ্ছে। It was a bewildering crisscross of light rays and moving shadows, যেটা বলছিলাম তোমাদের, bewildering মানে ভীষণ চিত্তাকর্ষক, মনোরম, মনকে পাগল করে দেওয়া, একটা ক্রিস ক্রস তৈরি হয়, একদিকে আলো আসছে, একদিকে আলোটা অন্ধকারে পড়ে যে ছায়া তৈরি হচ্ছে, মানে আবারও বলছি একটা ট্রান্সপারেন্সি, একটা
আধো আলো আধো অন্ধকার এরম একটা পরিবেশ তৈরি করছে। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। এই যে পরিবেশটা, এটা অ্যাস্ট্রোলজারকে দারুণভাবে স্যুট করে। ফর দ্য সিম্পল রিজন, তার একমাত্র সহজ সাপটা কারণ হলো দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি অ্যান অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগ্যান লাইফ। খুব ইম্পর্টেন্ট কথা বলছে, এর কারণ এটাই, সে যখন তার জীবন শুরু করেছিল সে কিন্তু কোনোভাবেই অ্যাস্ট্রোলজার হতে চায়নি। তার মানে আমরা বুঝতে পারছি পরবর্তীতে পরিবেশ পরিস্থিতি জীবনের চাপে তাকে বাধ্য হয়ে এই অ্যাস্ট্রোলজারের প্রফেশনটা নিতে হয়েছে। তার এমন কিছুই এটাতে জ্ঞান নেই, সেই জন্যই সে নিজেকে খানিকটা লুকিয়ে রাখতে ভালোবাসে। কারণ যার জ্ঞান থাকবে সে নিজেকে অনেক বেশি এক্সপোজ করতে চাইতো। And he knew no more of what was going to happen to others than he knew what was going to happen to himself next minute. বলছে সে, খুব সুন্দর কথা, দারুণ হিউমার, বলছে হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স। বলছে সে তো জানেই না যে লোকের সঙ্গে, অ্যাস্ট্রোলজারের কাজ কি না ভবিষ্যৎ দেখে বলে দেওয়া আপনার এটা হতে পারে বা এটা হতে পারে, এটা থেকে নিজেকে সাবধান রাখুন, বা এটা হতে পারে, এটা আপনার ভালো হবে। বলছে সে নিজে অন্যেরটা কি বলবে, সে তো নিজেই নিজের সাথে যে কি হতে চলেছিল নেক্সট মিনিটে, পরবর্তী মিনিটে, সেটাই সে নির্ধারণ করতে পারত না। তাহলে সে অন্য লোকের ভবিষ্যৎ কিভাবে বলতে পারবে? He was as much a stranger to the stars as were his innocent customers. বলছে এই যে তার কাস্টমার্সরা, তারা এই যে বিভিন্ন নক্ষত্র, স্টার, তাদের অবস্থান, সেগুলোর সম্বন্ধে তারা যতটা মানে স্ট্রেঞ্জার্স, কিচ্ছু জানে না, এই ব্যক্তিটিও যে নিজেকে অ্যাস্ট্রোলজার বলে পরিচিতি দেয় তার অবস্থাও একই রকম, সেও কিন্তু কিছুই জানে না। Yet he said things which pleased and astonished everyone. সে কি ধরনের কথা বলে, এই দুটো অ্যাডজেক্টিভ খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। বলছে সে এমনই কথা বলতো যেটা লোককে হয় আনন্দ দেবে, অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে এমন কথা শুনতে হবে যেটা শুনে তুমি স্বস্তি পাবে বা আনন্দ পাবে, বা যেটা তোমাকে ভীষণ অবাক করে দেবে, অ্যাস্টনিশ করে দেবে। দ্যাট ওয়াজ মোর আ ম্যাটার অফ স্টাডি। বলছে এটা পড়াশোনা জানার থেকেও বেশি, এখানে স্টাডি মানে অবজার্ভ, মানুষকে স্টাডি করাটা এখানে বেশি দরকার, সেই এক্সিলেন্সটাই বেশি দরকার। তার সাথে সাথে প্র্যাকটিস দরকার, অভ্যাসের দরকার, অ্যান্ড শ্রুড গেস ওয়ার্ক। তোমাকে ভীষণ শ্রুডলি, ভীষণ ধূর্ততার সাথে একদম গেস করতে হবে। ও যখন তোমার প্রবলেমটা তোমাকে বলবে তুমি চট করে একটা শ্রুড গেস করে দেবে। তাহলে এর জন্য কি কি জিনিস দরকার হলো? ম্যাটার অফ স্টাডি দরকার হলো, প্র্যাকটিস দরকার হলো, আর শ্রুড গেস ওয়ার্ক দরকার হলো। তোমাদের যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসতে পারে আমি টেক্সটটা করাতে করাতে সেই জায়গাগুলো কিন্তু আন্ডারলাইন করে দেব। All the same, it was as much an honest man's labor as any other. বলছে মোদ্দা কথা হলো যে একটা অনেস্ট ম্যান খেটে যেভাবে খায়, মানে অ্যাস্ট্রোলজার হতে গেলে তো একটা আলাদা নলেজের দরকার হয়, বলছে তার ক্ষেত্রে এটা সেটা নয়, সে আর কি খাটে, লোকে স্টাডি করে, প্র্যাকটিস করে, গেস করে, অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েজেস হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ আ ডে। এবং দিনের শেষে যে টাকাটা সে ঘরে নিয়ে যায়, বলছে ও সেটা ডিজার্ভ করে, কারণ ওর নলেজ না থাকতে পারলেও ও ভীষণ খাটে, লোককে অবজার্ভ করে, দেখে, বলছে তাই এটা ওর প্রাপ্যই আর কি। He had left his village without any previous thought or plan. এবার তার লাইফের ডিটেলিংটা আমাদেরকে দেওয়া হচ্ছে যে সে তার গ্রাম ছেড়েছিল কোনো মানে পূর্ব পরিকল্পিত কোনো চিন্তা, কোনো প্ল্যান ছাড়াই। If he had continued there, he would have carried on the work of his forefathers. বলছে সে যদি গ্রাম ছেড়ে এখানে না আসতো, গ্রামেই তার জীবনযাপন কন্টিনিউ করতো, তাহলে তার পূর্বপুরুষরা যে ধরনের কাজ করতো ও সে ধরনেরই কাজ কন্টিনিউ করতো,
namely tilling the land মানে জমিতে চাষবাস করা, লিভিং এভাবেই অর্জন করা ডেলি যে ওয়েজেস, ম্যারিং বিবাহ করা, অ্যান্ড রাইপেনিং ইন হিজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হোম। তাদের কর্নফিল্ডে এবং তাদের পূর্বপুরুষের বাড়িতে এইভাবেই রাইপেনিং মানে এমনি অর্থে রাইপেনিং মানে পেকে যাওয়া, কিন্তু এখানে ম্যারিং এর পর রাইপেনিং মানে আস্তে আস্তে ফ্যামিলি বাড়ানো এবং এইভাবেই আস্তে আস্তে শেষ বয়সে পৌঁছে যাওয়া। এইভাবে তার লাইফ সাইকেলটা চলতো, টিলিং দ্য ল্যান্ড, living, marrying and ripening in his cornfield and ancestral home. But that was not to be. কিন্তু এটা ঠিক হওয়ার ছিল না। He had to leave home without telling anyone. সে কাউকে কোনো কিছু না জানিয়ে তাকে তার বাড়ি ছাড়তে হয়েছিল বা সে তার বাড়ি ছেড়েছিল। And he could not rest till he left it behind a couple of 100 miles. বলছে সে যতক্ষণ পর্যন্ত না তার গ্রাম, তার ওই বসতের জায়গাটাকে প্রায় couple of hundred miles মানে প্রায় 200 মাইল মতো সে ওটাকে পিছনে না ফেলে দিচ্ছিল, ততক্ষণ মানে সামনে যতক্ষণ না এগিয়েছে ততক্ষণ সে কোথাও রেস্ট নেয়নি। টু আ ভিলেজার, একজন সাধারণ গ্রামবাসী হিসেবে, ইট ইজ আ গ্রেট ডিল as if an ocean flowed between. একটা ইডিয়াম, an ocean flowed between মানে একটা হিউজ ড্রাস্টিক্যাল চেঞ্জ লাইফস্টাইলে যে সে এনেছিল, এটা একটা ভিলেজারের কাছে অনেক 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 বড় কথা। He had a working analysis of mankind's trouble. বলছে তার মানুষের বিভিন্ন রকম সমস্যা যেগুলো জীবনে আসে সেটার সম্বন্ধে তার একটা খুব সুন্দর অ্যাক্টিভ একটা অ্যানালাইসিস ছিল। ম্যারেজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ, এগুলোই মেনলি মানুষের জীবনে সমস্যা, বিবাহজনিত সমস্যা, টাকা পয়সার সমস্যা, আর ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইজ মানুষের বিভিন্ন বন্ধন, সেখান থেকে বিভিন্ন সমস্যা। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন। বলছে দীর্ঘদিনের প্র্যাকটিস তার যে এই যে ধারণা সেটাকে একদম তীক্ষ্ণ করে তুলেছিল। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। 5 মিনিট যদি সে একজনকে ভালো করে অবজার্ভ করতে পারে, সে বুঝতে পেরে যায় যে কোথায় গলতিটা আছে। হি চার্জড, খুব ইম্পর্টেন্ট পোর্শন, হি চার্জড 3 pice পার কোয়েশ্চেন। প্রতি কোয়েশ্চেনের জন্য তার চার্জ কত? তার চার্জ হচ্ছে 3 pice, ইম্পর্টেন্ট। অ্যান্ড নেভার ওপেন্ড হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাট লিস্ট 10 minutes, খুব ইম্পর্টেন্ট। বলছে সে ততক্ষণ পর্যন্ত না মুখ খুলতো যতক্ষণ অপরপক্ষ অর্থাৎ যে তার ক্লায়েন্ট বা কাস্টমার, সে অ্যাটলিস্ট 10 মিনিট কথা বলেন। মানে 10 মিনিট কথা আগে কাস্টমারকে বলতে দিত, সেখান থেকে সে টোটালটা অবজার্ভ করে নিত এবং পার কোয়েশ্চেনে সে 3 pice করে নিত। এবং এই যে 10 minutes কথা বলল, which provided him enough stuff for a dozen answers and advices. ওই 10 মিনিট সে নিজে যা বলেছে সেখান থেকেই পরবর্তীতে সে প্রশ্ন করলে কি কি উত্তর দিতে হবে তার এনাফ স্টাফ বা মেটেরিয়াল সে কালেক্ট করে ফেলতো। এনাফ স্টাফ ফর এ ডজন আনসার্স অ্যান্ড অ্যাডভাইসেস, কি কি আনসার দিতে হবে আর কি কি উপদেশ দিতে হবে। When he told the person before him, gazing at his palm, তার হাত দেখে এভাবে হাতুর তালু দেখে যখন সে তার কাস্টমারকে বলতো, কি বলতো? In many ways you are not getting the fullest results of your efforts. খুব কমন কথা, যেটা প্রত্যেকের জীবনে প্রত্যেক দিনই খুব সত্যি। বলতো যে যাই হোক, বিভিন্ন দিক থেকে আপনি যাই করুন না কেন, আপনি যতটা পরিশ্রম করছেন তার ততটা রেজাল্ট কিন্তু আপনি ফেরত পাচ্ছেন না। 9 out of 10 were disposed to agree with him. 10 জনের মধ্যে 9 জনই তাতে হ্যাঁ রাজি হবে, সত্যি আমি অনেক খাটছি, তার পরিবর্তে পাচ্ছি না, মানুষকে অনেক বেশি রেসপেক্ট করছি, ততটা রেসপেক্ট রিটার্ন পাচ্ছি না। অথবা or he question, is there any woman in your family?
maybe even a distant relative who is not well disposed towards you. খুব ভালো করে দেখো, এখানে একজন উইমেনকে বললো, কারণ এটা জেন্ডার বায়াসড কথা হলেও যে কোনো ক্ষেত্রে মহিলারাই অপরের হিংসাটা, মানে ভালোতেই হিংসাটা সহজে করে। তাই বলতো আপনাদের ফ্যামিলিতে অথবা কোনো দূরের রিলেশনের মধ্যে এমন কেউ কি আছে যে আপনার এই ভালোটা ঠিক সহ্য করতে পারছে না, যেটা খুব কমন ম্যাটার। or he gave an analysis of character, বা সে কখনো ব্যক্তিত্বের অ্যানালাইসিস করতো, বলতো most of your troubles are due to your nature. আপনার এই যে জীবনে এত রকম ধরনের সমস্যা হচ্ছে, এটা আপনার স্বভাব থেকেই তৈরি হচ্ছে। how can you be otherwise with certain where he is? বলছে ও এটাতে তো আবার আপনার দোষ নেই, আপনার শনি তো একদম, মানে এখানে একদম শনির দশা লেগে বসে আছে, আপনি অন্যভাবে আচার আচরণ করবেনই বা কি করে? ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার, ইম্পেচুয়াস মানে ভীষণ চঞ্চল, অবাধ্য, এই ধরনের আপনার একটা স্বভাব। অ্যান্ড আ রাফ এক্সটেরিয়ার, আপনার এক্সটেরিয়ার বা বিহেভিয়ার আপামর বাইরে সেটা ভীষণ রাফ, খুব খারাপ। দিস endeared him to their hearts immediately. এবং এই যখনই বলে দিল, সে বলল হ্যাঁ আমার শনির দশা চলছে, খুব স্বাভাবিকভাবে সে তার মনের দিক থেকে অনেক কাছাকাছি চলে গেল যে হ্যাঁ লোকটা অনেক কিছু জানে। For even the middlest of us loves to think that he has a forbidding exterior. এবং এটা খুব সহজে লোককে বিশ্বাস করতে বাধ্য করবে যে না লোকটা খুব জানে, তার এই যে বাইরের যে রূপ, যেটা আমরা দেখতে পাচ্ছি এক্সটেরিয়ার, তার ভেতরের নলেজটাও ঠিক এতটাই দক্ষ। তাহলে আজকের ক্লাসে আমরা এই টেক্সটটার এতটা অবধি দেখে নিলাম, ওয়ার্ড মিনিং, টেক্সটটার বেঙ্গলি মিনিং আর ইম্পর্টেন্ট জায়গা যেখান থেকে প্রশ্ন আসতে পারে। পরবর্তী ক্লাসে আমরা টেক্সটটার যে জায়গাটা রয়েছে সেটা এখান থেকে আবার ডিসকাশন শুরু করব, আবার সেম ভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। সো দ্যাটস অল অ্যাবাউট টুডেস ক্লাস। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিইং উইথ হালদারি একাডেমি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।